ওড়িশা সাধারণত তার মন্দির এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, কিন্তু সম্প্রতি রাজ্যের একটি সুন্দর পাহাড়ি এলাকা উড়িষ্যার নতুন গৌরব হয়ে উঠেছে। উড়িষ্যার এই মূল্যবান হীরাটির নাম দারিংবাড়ি। দারিংবাড়ি, যাকে ভালোবেসে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। সবুজ প্রাকৃতিক দৃশ্য, কফি বাগান, প্রচুর ঝর্ণা, মালভূমি এবং শীতল জলবায়ুর জন্য বিখ্যাত এই দারিংবাড়িকেই উড়িষ্যার কাশ্মীর বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত কন্ধমাল জেলার একটি মনোরম হিল স্টেশনের নামই হলো দারিংবাড়ি। আর এই সব কিছু দিয়েই একটি সুন্দর গল্প লিখব বলে গত 19শে মার্চ হাতে সুটকেস আর পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এই দারিংবাড়ির উদ্দেশ্যে। পল অ্যান্ড ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। 12863 হাওড়া এসএমবিবি ট্রেন ধরে এবার আমরা চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। এই ট্রেনটার কিন্তু অ্যাকচুয়ালি ডিপার্চার টাইম ফ্রম হাওড়া কিন্তু এই 10টা 45 মিনিটে ছিল, কিন্তু এখন এই মুহূর্তে ট্রেনটা আমরা জানতে পারছি যে প্রায় 3 ঘন্টা 15 মিনিটে ডিলে চলছে। সেই জন্য মোটামুটি 2টো সময় এক্সপেক্টেড এখান থেকে কিন্তু ছাড়বে। তাই আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ফার্স্ট ক্লাস যে ওয়েটিং রুম আছে তার সামনে। আমাদের টিকিট করা আছে অলরেডি সেকেন্ড এসির, তো সেই জন্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আমরা যাচ্ছি। কত নম্বর প্ল্যাটফর্ম থেকে? আচ্ছা, প্ল্যাটফর্মটা দেয়নি, তবে আমি মোটামুটি নেট থেকে জানতে পেরেছি যে যে নতুন যে কমপ্লেক্স হাওড়ার সেখানকার 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা কিন্তু ছাড়ে। ভেরি এক্সাইটেড, বাট একটু টায়ার্ড আছি, কারণ সকাল থেকে অফিস কাচারি করার পরে এখন আবার প্রায় 2টো পর্যন্ত জেগে থাকা খুবই শক্ত ব্যাপার। তাও কিন্তু দেখো গিনি কিন্তু এখনো পর্যন্ত সেই সমান তাল মিলিয়ে চলেছে আমাদের সঙ্গে, কারণ গিনি হচ্ছে দুপুরে ঘুমিয়েছে, ওর তো কোনো এনার্জি ক্ষয় হয়নি। তাই তো কি ভাল লাগছে এটাতে? ভাল লাগছে? এই দেখো কি নিয়েছে, ওইটা মনে হচ্ছে বাড়ি অবধি ফিরবে না। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে ঘড়িতে 2টো। ট্রেন যেমন রিস্কেডিউল হয়েছিল দুটোতে, তো একেবারে পুরো 2টোতেই ছেড়েছে। ব্যাপারটা হচ্ছে কি, কালকে আমাদের যে অ্যারাইভাল টাইম সেটা ছিল হচ্ছে গিয়ে মোটামুটি ওই 7টা 20 নাগাদ ছিল, কিন্তু এখন যেহেতু হাওড়া থেকেই 3.5 ঘন্টার 3 ঘন্টা 15 মতন ডিলে আছে, তো মোটামুটি ওই দিকে ওই রকমই একটা কিছু ডিলে ধরতে হবে। তো দেখা যাক কী হয়। এখনও রাত্রিবেলা কিছু দেখানোর নেই, কালকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গল্পের শুরুতেই ট্রেন হয়ে গেল লেট। যাই হোক, একজন ভারতীয় হিসাবে ট্রেন লেটের ব্যাপারটা কিছুই না। ঘড়িতে দেখলাম বেলা 9টা বাজে। ট্রেন থেকে একবার বাইরের দৃশ্যটা দেখা মাত্রই সমস্ত অভিমান, গ্লানি সব ধুয়ে মুছে যেতে লাগলো। সামনে দেখতে পেলাম সবুজ বনানীতে ঘেরা বেশ কিছু পাহাড়, মালভূমি। মনের চিলেকোঠায় তখন এক আলাদাই অনুভূতি। বেলা 10টা 35 নাগাদ ট্রেন পৌঁছালো ভুবনেশ্বরে। প্ল্যাটফর্মে কিছু অচেনা ভাইদের হাত নাড়ানো দেখে বেশ ভালো লাগলো। ভুবনেশ্বর পেরোনোর পরেই প্রকৃতি যেন আরও সুন্দর হতে লাগলো। মনে হলো যেন কোনো এক কারিগরি তার নিপুণ হাতের ছোঁয়ায় গাছের পাতাগুলোর উপর নতুন করে সবুজ রং করে দিয়েছে। পাহাড়ের একেবারে কোল ঘেঁষে ট্রেন চলল যেন এক স্বপ্নপুরীর রাজ্যে। ঘড়িতে এখন ঠিক দুপুর 1:50 বাজে আর আমরা এখন এই মুহূর্তে ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনের অ্যারাইভাল টাইম অ্যাকচুয়াল যেটা ছিল সেটা হচ্ছে কি 7টা 30-এ, আর এখন পৌঁছেছি আমরা 1:50। প্রায় 6.5 থেকে 7 ঘন্টার কাছাকাছি একটা লেট চলছে। তো আমাদের যারা এই ব্রহ্মপুরে যেখানে আমরা ঘুরবো তার জন্য একজন ড্রাইভারের সঙ্গে আমাদের অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে, তো তিনি আর কি বাইরে ওয়েট করছেন আমাদের জন্য। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, আর আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 4-এর দিকে। একটাই শুধু সাজেশন আমার, যে যখন নাকি তোমরা এই ব্রহ্মপুরে তোমরা আসবে, তোমাদের সবার একটা টার্গেট থাকা উচিত যে এই যে ব্রহ্মপুরে আসার যে টাইমিংটা সেটা কিন্তু যদি সকালের দিকে হয় সব থেকে ভালো হয়। মোটামুটি 7:30 8টার মধ্যে যদি যে ট্রেনগুলো এসে পৌঁছে দেয় সেই ট্রেনগুলোতে তোমরা অ্যাভেল করো। এই এসএমবিবি ট্রেনটাও কিন্তু সেম কনসেপ্টেই আমরা অ্যাভেল করেছিলাম। এটার অ্যারাইভাল টাইম কিন্তু 7টার সময় ছিল, কিন্তু আনফর্চুনেটলি ট্রেনের ট্রেন লেট, সেই কারণের জন্য কিন্তু আজকে আমাদের এত দেরি হয়ে গেল।
আচ্ছা, তো আমরা এখন এই মুহূর্তে ব্রহ্মপুর স্টেশনের ঠিক বাইরে চলে এসেছি। আর প্ল্যাটফর্মটা কিন্তু খুব সুন্দর, বেশ বড়সড় একটা প্ল্যাটফর্ম। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার যে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা, সেটাও কিন্তু বেশ বড়, বিশাল বড় জায়গা। আর আমরা একদম সেফলি চলে এসেছি। আর আরেকজনের সঙ্গে মিট করিয়ে দিই, এনার নাম হচ্ছে সত্যদা। আমি আশা করি অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে কিন্তু আমি ইনার সঙ্গে কিন্তু পুরো ব্রহ্মপুরটা কিন্তু পুরো ঘুরবো আর কি। তো দাদার সম্বন্ধে সব কিছু বলবো। এখন আপাতত ঘোরা স্টার্ট করি, আস্তে আস্তে ভিডিওর মাঝখানে দাদার সঙ্গে অনেক কথা বলবো। দাদার পুরো ব্যাপার স্যাপার, গাড়ি কীরকম, সব কিছু কিন্তু ডিটেল আলোচনা করবো। আপাতত গাড়িটা স্টার্ট করে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6.5 ঘন্টা লেট। সত্যতার গাড়ি করে অলরেডি আমাদের কিন্তু সাইট সিন শুরু হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 3টে। আর এখন আমাদের টাইম হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চের, এবং লাঞ্চের জন্য আমরা এখন এই মুহূর্তে এই একটা হোটেল কাম রেস্টুরেন্টে এসেছি। বেসিক্যালি এটা কিন্তু একটা এসি আর নন এসি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে থাকার ব্যবস্থাও আছে। দেখো, ভাত দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, এখানে ডাল দিয়েছে, জানি না এটা কিসের ডাল। আর এখানে সবজি দিয়েছে, একটা ভাজা টাইপের দিয়েছে। এটা মুগ ডাল, আচ্ছা এটা মুগ ডাল আছে। এখানে একটা টমেটো চাটনি রয়েছে, এটা ভাজা রয়েছে, তার মধ্যে আলু ভাজা রয়েছে, এখানে উচ্ছে ভাজা রয়েছে, এটা পটলের একটা তরকারি আছে, এটা হচ্ছে কি তোমার ওই মাশরুমের একটা তরকারি আছে। তো মোটামুটি এটা দিয়ে খাওয়া শেষ করছি। আর মেয়ের জন্য কী নেওয়া হয়েছে দেখো, এখানে ভাত আছে, এখানে তোমার দই আছে, এখানে তোমার চিনি আছে, টক দই আর ভাত খাচ্ছে। লাঞ্চ কমপ্লিট করেই চলে গেলাম করঞ্জয় দেবীর মন্দির দর্শন করতে। ব্রহ্মপুর থেকে প্রায় 130 কিলোমিটার পথ অতিক্রম করে দারিংবাড়িতে পৌঁছতে হয়। রাস্তার দুধারে গাছগুলো যেন আমাদের এই ট্রিপের সূচনাকে গার্ড অফ অনার দিতে লাগলো। আর তাদের মাঝখান দিয়েই বিকেলের ফিকে হয়ে আসা রোদের ছটা যেন আমাদের সাথে লুকোচুরি খেলতে লাগলো। করঞ্জয় দেবীর মন্দির প্রাঙ্গণটা কিন্তু বেশ পরিষ্কার এবং বেশ সাজানো গোছানো ছিল। আর চারিদিকের এই সুন্দর ফরেস্টটিকে বলা হয় পিকক ফরেস্ট। সকালের দিকে এবং বিকেলের দিকে বেশ অনেক সংখ্যক পিকক কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এটা মন্দিরের ব্যাক সাইড আছে। এক্স্যাক্টলি ঠিক মায়ের যে মূর্তি যেখানে যে জায়গাটা থাকে, সেই জায়গাটা কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাট এইখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো এই পর্যন্ত আমি দেখাবো, বাকিটা আমি বন্ধ করে দিচ্ছি। তোমরা সামনে একটু দেখতে পাচ্ছ, একটা ময়ূর দেখা যাচ্ছে। দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। সত্যতা আমাদেরকে একটা জিনিস খাওয়াচ্ছে, যেটা আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম এরকম ধরনের খাবার। ভুট্টা আমি এই মুহূর্তে খাচ্ছি। তবে এই ভুট্টাটাকে একটা স্পেশালিটি হচ্ছে, এই ভুট্টাটা কিন্তু একেবারে পুরো মিষ্টি। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি যে কি সুইট কর্ন। এবং আমি কিন্তু এটাকে কোনো পুড়িয়ে খাচ্ছি না, একেবারে কাঁচা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করবে না, একেবারে চিনির মতন মিষ্টি। আর এরকম নয় যে আমাদের যে শপিং মলগুলোতে যে সুইট কর্ন পাওয়া যায় সেটা চিনির মধ্যে একটা প্রসেস করে রাখা হয়, এটা কিন্তু তা নয়। একেবারে কাঁচা ভুট্টা, দেখতেই পাচ্ছ, একেবারে কাঁচা শুকনো ভুট্টা, কোনো কিচ্ছু মিষ্টি দেওয়া নেই। কিন্তু এখানে এই দারিংবাড়ি দিয়ে যেতে এই পার্টিকুলার এই চত্বরটাতেই কিন্তু এই ভুট্টাটা পাওয়া যায়। দাদা, এই জায়গাটা অ্যাকচুয়ালি কী জায়গা? এটা মানে এটা কোন জায়গা, এলাকাটা কি? এলাকাটা হচ্ছে তেঁতুলিয়া পাহাড়ের এলাকা। তেঁতুলিয়া পাহাড়। এই ভুট্টাটা মানে এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না? না, এখানে চাষ হয়। এখানে হ্যাঁ, লোকালি দেখলাম এখানে চাষও হচ্ছে। এত ভালো খেতে। দারিংবাড়ি ট্রিপের আমরা যে সাইট সিন করছি, তার মধ্যে আরেকটি জায়গায় স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে একটি শিব মন্দির। বেসিক্যালি এটা নাম হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী শিব মন্দির। কি বিউটিটা দেখো এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরের, দারুণ সুন্দর এই মন্দিরটা কিন্তু। অসাধারণ ভিউটা, অসাধারণ ভিউটা। এই সেই শিব মন্দির। শিব মন্দির থেকে একবার বাইরের ভিউটা খালি দেখো একবার। পুরো পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা, যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু পাহাড়। তার মধ্যে এখানে একটু অল্প স্বল্প বৃষ্টিও হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর গরম কিন্তু একেবারেই নেই, একেবারে গরম নেই। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট।
মুহূর্তে দেখা হয়ে গেল, দারুণ সুন্দর লাগলো। এবারে একটু সুরাটা ড্যামের বিউটিতে আরও ভালো করে দেখার জন্য সামনে যে ওয়াচ টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ারে যাচ্ছি। মিমি আর গিনি কিন্তু অ্যাকচুয়ালি ওখানেই আছে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, ঠিক এর পাশেই, মন্দিরের ঠিক পাশেই রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু উপর দিকে তোমাকে উঠতে হবে। ঋষিকৈলা নদীর ধারে এবং পর্বত ও সবুজ বনানী দিয়ে ঘেরা এই সুরাডা ড্যাম বর্তমানে ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভোরে সূর্যোদয় এবং বিকেলে সূর্যাস্ত দেখার একেবারে আদর্শ স্থান হলো এই সুরাডা ড্যাম। সিদ্ধেশ্বরী মন্দির এবং ওয়াচ টাওয়ারটা আমরা এখান থেকে দেখে ঠিক এই পথে একটুখানি নেমে আসলেই কিন্তু আমাদের সামনে আরও একটি স্পট আছে, যে জায়গাটার নাম হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মন্দির যেটার নাম হচ্ছে কুন্তেশ্বরী মন্দির। সেই কুন্তেশ্বরী টেম্পল এর রাস্তা। একটা অন্য রকমের অনুভূতি, সম্পূর্ণ আলাদা কিছু উপলব্ধি, সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো লাগা ব্যাপার কিন্তু লাগছে আমাদের এই দারিংবাড়ি ট্রিপটা। শুরুর দিকটা একটু যদি ওই লেটটা না হতো, এই বিউটিগুলোই আমরা ভোরের দিকে দেখতাম, তাহলে আরও ভালো লাগতো। এনিওয়ে, এই বিকেলে, পড়ন্ত বিকেলে কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, আমরা এখন এসেছি আর একটা খুব পপুলার একটা স্পটে, যেটার নাম হচ্ছে হুলহুলা গন্ডা। দেখো, পুরোপুরি একটা রক, পুরোটাই রক। আর এখানে সামনে দিয়ে দেখো, রকের ঠিক পাশ দিয়ে নদী বয়ে চলেছে। আচ্ছা, এই হুলহুলা গন্ডার নামটার কি মানে তোমাদের একটু বলে রাখি। গন্ডা মানে হচ্ছে গিয়ে এখানে যে ডিপ কিছু জায়গা আছে, কয়েকটা জায়গা আছে বেশ একটুখানি করে ডিপ আছে, যেমন ধরো এই জায়গাটা এখানে এখন দেখা যাচ্ছে না পাই, সেই জায়গাটা কিন্তু ডিপ আছে, এই জন্য গন্ডা। আর হুলহুলা মানে হচ্ছে গিয়ে, সেই হুলহুলা মানে লোকাল লোকেরা আমরা যেমন উলুধ্বনি দিই না, ঠিক সেরকমই এখানকার এই যে জায়গাটা, পার্টিকুলার এই জায়গাটাতে সবসময় একটা জলের এই আওয়াজটা হয়, সেই জন্য এটাকে লোকাল লোকেরা এটাকে হুলহুলা বলে, তাই এই জায়গাটার নাম হয়েছে হুলহুলা গন্ডা। বাট এই পাহাড়ের মাঝখানে, মানে এই রকগুলোর মাঝখান দিয়ে এইভাবে যে জলটা বয়ে চলেছে, সেটার অসাধারণ এই দৃশ্যটা, কিন্তু অসাধারণ দৃশ্য। এটা রামের পায়ের চিহ্ন, এখানকার লোকাল লোক বিশ্বাস করে, পুজো করে। আচ্ছা, ওইটাকে বিশ্বাস করে রামের পায়ের চিহ্ন বিশ্বাস করে পুজো করে, তুলসী অতি জগন্নাথ। হুলহুলা গন্ডা দেখে বেরিয়ে সোজা চললাম দারিংবাড়ির হোটেলের উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে সন্ধ্যের পরে রাত নেমে এসেছিল। তাই দারিংবাড়ি যাওয়ার সেই এলিফ্যান্ট ফরেস্টের ভিতর দিয়ে শেষ 25 থেকে 30 কিলোমিটার আর আমরা কিছুই দেখতে পাইনি। হয়তো পরের বারের জন্য এই জার্নিটা ডিউ রয়ে গেল। ফাইনালি প্রায় 7:30 নাগাদ আমরা পৌঁছলাম দারিংবাড়ির সবথেকে পপুলার একমাত্র বাঙালি হোটেল দ্য স্নো ক্রিকে। হোটেলে ঢুকেই যেটা আমাদের সবার খুব ভালো লেগেছিল, সেটা হলো এখানকার প্রত্যেকটি স্টাফদের উষ্ণ অভিনন্দন। হোটেল রিসেপশন এরিয়াটা ছিল বেশ নজর কাড়ার মতন। গেস্টদের বরণ করার প্রথাটি কিন্তু এই হোটেলকে আর 5টি হোটেলের থেকে অনেকটাই আলাদা করে দিয়েছিল। হোটেল স্নো ক্রিকের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি, আর আমাদের কিন্তু অলরেডি একটা রুম কিন্তু অ্যালট করা হয়েছে। দারুণ সুন্দর একটা রুম। আমি জাস্ট ছোট্ট করে রুমের একটা গ্লিম্পস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মিমি এখানে অফিস করছে, মেয়ে এখানে দুষ্টুমি করছে, আর বিশাল বড় একটা রুম। দারিংবাড়ির পুরো হোটেল রিভিউ, প্রত্যেকটা ভালো রুমের, আর আমরা যে রুমটাগুলোতে আছি সেই সমস্ত রুমের কিন্তু ডিটেল রিভিউ আমাদের এই সিরিজের সেকেন্ড এপিসোডে থাকছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট রইল, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।